স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। কারণ উনি যদি উদ্যোগ নেয় তাহলে তো ওনার কক্সবাজারে আর ইয়াবা ঢুকবে না, ঢুকবে ইয়াবা ঢুকবে না। উনি যদি উদ্যোগ নেয় তাহলে হলো দুলুভাইয়ের এলাকা দিয়ে তো আর গরু ঢুকবে না। উনি যদি উদ্যোগ নেয় যে কসবা সীমান্তে তো বাংলাদেশে হলো ফেন্সিডিল ঢুকবে না। এই জন্য হলো সরকার এখানে ফেন্সিডিল ব্যবসা করার জন্য যারা মন্ত্রী এমপি ইলেকশনের সময় টাকাগুলো যে ছাড়ে, এই ফেন্সিডিল ব্যবসা 5 বছর করে, ইয়াবা ব্যবসা করে এবং যত উল্টাপাল্টা সব কিছু ব্যবসা করে তখন জনগণের উপরে হলো অগণতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা ইলেকশন তারা চালিয়ে দেয়। সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। আমি গতকালকে লালমনিরহাট গিয়েছিলাম। বাংলাদেশের বড় 2টা রুট আছে যেখান দিয়ে হলো ইন্ডিয়া থেকে গরু ঢুকে এবং ওইদিকে মায়ানমার থেকেও ঢুকে। একটা হলো ওই যে কক্সবাজারের ওই দিক দিয়ে, আরেকটা হলো লালমনিরহাটে। এবং লালমনিরহাটে ওইখানে গিয়ে আমি খোঁজ পেলাম ওই পাশের যারা বিএসএফ তারা হলো টাকা খায়, ওই পাশের যারা ইন্ডিয়ান লোক তারাও টাকা খায়, এই পাশের যে ইউনিয়ন চেয়ারম্যান তারাও টাকা খায়, পুলিশ হলো টাকা খায়। টাকা খাওয়ার পরে এখানে হলো গরুটা চলে আসে এবং গরুর যে কেজি ওইখানে আপনি ইন্ডিয়ান মার্কেটে পাচ্ছেন 220 টাকা, এটা সীমান্ত মার্কেটে আবার পাওয়া যাচ্ছে হলো 420 টাকায়। এবার ঢাকায় যখন এটা চলে আসে সেটা হলো 800, 1000 এবং খলিলের মাংসের দোকানে হলো কম মূল্য দিলে বিশাল লাইন হলো দাঁড়িয়ে যায় হলো ঢাকার মধ্যে। তো প্রথমে দেখেন গরুর থেকে তারা আমাদের মুসলমানদের জগৎ থেকে তারা আলাদা করতে চাইছে। পরবর্তীতে এই গরুর পরে যে জায়গাটা হাড্ডি থেকে শুরু করে অনেকগুলা প্রক্রিয়াজাত বিষয় আছে তারাও সেটা ধ্বংস করতে চাইছে এবং এটার মাধ্যমে হলো ইসলামিক যে ইকোনমি সেটা হলো ধ্বংসের জায়গায় তারা নিয়ে যাচ্ছে। তো আমরা সরকারের কাছে আশা করব যে আপনি যদি বারবার এইভাবে হলো আলেম ওলামা থেকে শুরু করে ইসলামিক জগৎ থেকে অর্থনীতি থেকে আপনি খারিজ করে দিতে চান তাহলে বাংলাদেশ ডিস্টেবল তৈরি হবে। কর্মসংস্থান যখন মানুষের থাকবে না তখন মানুষ বিকল্প জিনিস চিন্তা করবে, তখন আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটে পড়বে এবং ন্যাশনাল সিকিউরিটি যখন থ্রেটে পড়বে তখন আলেম ওলামারা একসময় বলবে ঠিক আছে আপনি যখন আমার অর্থনীতি থেকে হলো বঞ্চিত করতেছেন, আপনি আমাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতেছেন, আপনি আমার যত অধিকার আছে সব থেকে বঞ্চিত করবেন, তাহলে আমি আমার সকল অধিকারের জন্য আমি রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করব। তখন আপনার এই ধরনের গণতন্ত্র থেকে বয়ান থেকে সব বয়ান হলে উড়ে যাবে। তো সেই জন্য সরকারের কানে পৌঁছানোর জন্যই হোক আর সরকার এটাকে গুরুত্ব দিয়ে হোক না দিয়ে হোক, সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। এখানে হিন্দুদের একটা বিগেস্ট ফেস্টিভ্যাল হয় পূজা। পূজাতেও হলো অনেক ধরনের কাপড় চোপড় বিক্রি হয়ে থাকে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, পাট শিল্পকে বাঁচানোর জন্য আমাদের বামপন্থী বাইরা হলো সারাদিন লাল পতাকা উড়ায়। কই চামড়া ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য তো হলো তারা কখনো লাল পতাকা উড়াইতে দেখি নাই। ফলে তো আমরা মনে করি তারা যেই রাজনীতি এখানে করে সে রাজনীতিটা হলো একটা গোষ্ঠী কেন্দ্রিক এবং একটা গোষ্ঠীকে বাংলাদেশ থেকে খারিজ করার জন্য। অনেকে আমাকে বলে আমি নাকি শুভেন্দু অধিকারের মতন রাজনীতি করি। শুভেন্দু অধিকার একটা মানে কমিউনাল রাজনীতি করি, কিন্তু আমি কমিউনিটির রাজনীতি করি। কমিউনিটির রাজনীতিটা হলো আমাদের এখানে একটা বড় মুসলিম জনগোষ্ঠী রয়েছে, আমি তাদের পক্ষে দাঁড়াচ্ছি এই জন্য তাদেরকে অধিকাংশ তাদের অধিকার থেকে হলো তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের অর্থনৈতিক থেকে শুরু করে। আপনি দেখেন এখন কোথাও আলেমদেরকে হলো যারা কওমি থেকে যারা পড়াইতে পারে, যারা ইসলাম চর্চা করে, যিনি জানে তাকে হলো কাজী নিয়োগ দেওয়া হয় না। কাজী হওয়ার শর্ত হলো ওলামা দল করতে হবে। বিভিন্ন জায়গায় কাজীদেরকে ওলামা দল থেকে নিয়োগ দিতেছে। শুধু এটা নয়, আপনার মসজিদগুলোতে যারা নিয়োগ দিতেছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে হলো যারা আলেম যারা বিজ্ঞজন তার ক্রাইটেরিয়া না। আপনি বিএনপি করছেন কিনা তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশন হলো নিয়োগ পাবেন, আপনি বিএনপি করছেন কিনা হলো তাহলে সরকারি মসজিদগুলোতে নিয়োগ পাবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় হলো ইসলামিক যারা আছে মুসলমানদেরকে আপনি খারিজ করতেছেন এবং তাদেরকে বলতেছেন আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি হাতে পায়ে গলায় সব জায়গায় এখানে হলো আলেম ওলামা এবং হুজুরদেরকে বেড়ি পরিয়ে তাদের দান, এতিমদের সম্পদ, জনকল্যাণ সব কিছু এতিমদেরকে বঞ্চিত করে সব জায়গায় বেড়ি পরিয়ে তাদেরকে বলতেছেন এবার তোমরা দৌড়াও। তো আমরা তো এই দৌড়ানি না, আমরা আগে বেড়ি খুলবো পা থেকে, গলা থেকে, হাত থেকে, তারপরে যখন দৌড়াবো ওই দৌড়ানোটা কঠিন দৌড়ানো হবে ওই সময়, ঠিক না? এই জন্য হলো কথা মানুষ বেশি বলে না, কিন্তু যখন বলে তখন কিন্তু সে অধিকার ছেড়ে কথা বলবে না। আজকে আপনারা যারা সাংবাদিক এখানে আছেন তারা অনেক কষ্ট করে এখানে এই বিদ্যুৎ নাই অবস্থায় আছেন। পল্টনের একটা মতন জায়গায় যেখানে হলো কোনো দুপুর 2টা থেকে এই পর্যন্ত কোনো বিদ্যুৎ নাই। আর একটু আগে একটা পেজে দেখলাম সেখানে হলো মাছের পোনা সে ছাড়তেছে হলো ফিল্ডে, অর্থাৎ পুকুরের মধ্যে। এখন মাছের পোনা যে আপনি পুকুরের মধ্যে ছাড়তেছেন তা আমরা বলবি যে ভাতে মাছে হলো বাঙালি। আমাদের কোথাও হলো নদীতে পানি নাই, সে হলো খাল কাটতেছে। তো খাল কাটতেছে তো তাহলে খালের মধ্যে হলো কোথা থেকে পানি আসবে? এটা তো নদী থেকে পানি আসবে, নাকি আপনি খালে ওই বঙ্গোপসাগর থেকে হলো লবণাক্ত পানি ঢুকাবেন?
তো তারা এত উলটপালট কাজ করতেছে, এবং বাংলাদেশের আমাদের যারা এতদিন বড় বড় প্রগতিশীল কথা বলেছে, বড় বড় কলাম রেখেছে, কেউ বলেছে আমি বুয়েট থেকে পাশ করেছি, আমি হলো সবচেয়ে বাংলাদেশের হলো এনভায়রনমেন্টালিস্ট, তাদের পরিচয়, তাদের কলামিস্ট, থিঙ্কার, কত যে শব্দ তারা আবিষ্কার করছে, কিন্তু যখন বিএনপি কোনো উদ্যোগ নেয় তখন তারা চুপসে পড়ে এখানে বসে আছে, কারণ তাদের কিছুতে 2 টাকা 3 টাকা হলো ভিক্ষুকের মতন হলো সরকার টাকা ঢুকাইয়া দিছে এগুলার পকেটে। ফলত এই ভিক্ষুকের যখন টাকা ঢুকাইয়া দিছে, ভিক্ষুকের মতন হলো কথা বলে। আপনি যে পদ্মা ব্যারেজটা করতেছেন, আপনি ইলেকশনের আগে স্লোগান দিলেন জাগো বাহে তিস্তা, অর্থাৎ তিস্তাতে মশাল মিছিল করলেন, এটা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছে যে ঠিক আছে, না হলে নদীতে মনে হয় পানি আসবে, তিস্তা ব্যারাজ হবে। আমি লালমরিরহাট কয়, এটা তো সবই দেখি হলো এখানে হলো রাজনৈতিক একটা হলো প্রতারণা। এখন আপনি এরপরে যা বানাচ্ছেন কোথায়? পদ্মা ব্যারেজ। তো আপনার পদ্মা ব্যারেজে পানি আসবে কোথায়? ওদিকে তো ফারাক্কা ব্যারেজ আছে, ওইখানে পানি ছাড়লেই তো এখানে আসবে। তো আপনার হলো ব্যারেজের মধ্যে সে যখন তখন দরকার হলে পানি ছেড়ে দিবে, পানিটা এখানে সব এনভায়রনমেন্টালিস্ট থেকে শুরু করে যারা জাতীয় প্রকৌশলী রয়েছে তারা বলতেছে পদ্মা ব্যারেজের বড় ধরনের এখানে হলো যে ইনভেস্টমেন্ট আমরা করতেছি, সেই ইনভেস্টমেন্ট হলো ফাও একটা ইনভেস্টমেন্ট হবে। সরকার এখানে কোনো কনসিডারেশন নিচ্ছে না, এবং তারা সবাইকে বলতেছে সরকার হলো সবচেয়ে ভালো কাজ করতেছে, কার্ড দিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন। তা আমাদের যদি পানি না থাকে, আপনি দক্ষিণবঙ্গে যাবেন, মানুষ হলো ফসলি জমি চাষ করতে পারতেছে না, বঙ্গোপসাগরের হলো পানির উপরে উঠে গেছে, এবং সেগুলো লবণাক্ত পানি, চাষিদের মাথায় হাত। এবং দক্ষিণবঙ্গে আপনি যেই মানুষগুলো জীবন জীবিকার সাথে জড়িত তাদের খুব বাজে অবস্থা। উত্তরবঙ্গে যাবেন, আপনি রাজশাহীতে যাবেন, এই যে আমের সিজন আসছে, আম চাষিদের মাথায় হাত, আম নামায় সে হলো বিক্রি করবে যায়, ঢাকায় 120 টাকা আমের কেজি, তো ওইখানে হলো শুধু 20 টাকা না 30 টাকা আমের কেজি। তাহলে ওই কৃষকটা আম উৎপাদন করে তার জীবনটা হলো কিভাবে চালাবে? তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরে, কৃষি সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, চামড়া সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, আমাদের নদী খাল এনভায়রনমেন্টের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছেন। এরপরে বড় বড় কথা বলেন, যদি এগুলো বিরোধিতা করা হয় তখন বলেন যে আপনারা খারাপ, আপনাদেরকে হলো রাস্তায় ধরে পিটাইতে হবে, একবার যদি পিটানি দেওয়া হয় সব নাকি তাদের বন্ধ হয়ে যাবে। এখন ওরা আমাদেরকে ধমক দেয় পিটাবে, তো আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? যে আমরা কি মানে ওদের পিটা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি হলো বসে বসে দেখবো? এই পরিস্থিতিতে তো আমরা যাব না। তো এখন আপনাদের 2-1টা আমরা কোশ্চেন নিব। আমরা ডিরেক্টলি বলতেছি চামড়া অধিদপ্তর ইনস্টিটিউট স্থাপন করতে হবে, এবং আলাদা লেদার কোড চালু করতে হবে, যেটা লেদার বোর্ড চালু করতে হবে। এবং গত